সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের নন মেজর 1 ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের পরমাণু গঠন সম্পর্কে। পরমাণুর গঠনের প্রথম যে বিষয়টা আছে সেটা হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, অথবা পরমাণুর গঠন সম্পর্কিত বা পরমাণু কিভাবে গঠিত, সেখানে কিভাবে নিউক্লিয়াস আবিষ্কৃত হয়েছে বা নিউক্লিয়াস কোথায় আছে সেই সম্পর্কে যে প্রথম যে আলোচনাটা আমাদের, সেটা হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা নিউক্লিয়াস আবিষ্কার। এখন পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড, সালটা আমি বলে রাখি 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষা করেন, সেটাকে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলা হয়ে থাকে। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড যে উপকরণগুলো ব্যবহার করেন সেগুলো হচ্ছে একটা লেড পাত বা লেড চেম্বার ব্যবহার করেন, একটা জিঙ্ক সালফাইড পর্দা, আর তেজস্ক্রিয় মৌল রেডিয়াম বা পোলোনিয়াম, যেখান থেকে আলফা কণা স্বতঃস্ফূর্তভাবে নির্গত হতে পারে। আর সোনার পাত ব্যবহার করেন। এই সোনার পাতটা অবশ্যই অত্যন্ত চিকন হতে হবে, অত্যন্ত চিকন একটা সোনার পাত ব্যবহার করেন। এখানে আমরা আলফা কণার কথা বলছি। আলফা কণা বলতে কি বোঝায় আগে আমরা সেটা জেনে নিই যে আলফা কণা কি। আমরা জানি হিলিয়ামে দুইটা ইলেকট্রন থাকে, এর ভর সংখ্যা 4। এখান থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে এই যে আয়ন তৈরি হয়, যে আকৃতি তৈরি হয়, যে অবস্থা তৈরি হয়, এটাকে আলফা কণা বলা হয়। এখন তাহলে তার পরীক্ষাটা কেমন ছিল আমরা একটু সেটা দেখে নেওয়ার চেষ্টা করি। বিজ্ঞানী রাদারফোর্ড প্রথমত যে কাজটা করেন, একটা জিঙ্ক সালফাইডের পর্দা নেন বা জিঙ্কের পাত নেন, গোল আকার একটা পাত নেন। আচ্ছা, গোল আকার একটা পাত ধরে নেই এরকম একটা পাত ছিল, যেখানে ছোট্ট একটা ছিদ্র থাকবে, যে ছিদ্র দিয়ে আলফা কণা ভিতরে ঢুকতে পারবে। আর এর মাঝে চিকন একটা স্বর্ণের পাত থাকবে, এখানে লেড চেম্বার ব্যবহার করতে। লেড চেম্বারটা কি কাজে লাগবে দেখাচ্ছি একটু। লেড চেম্বার বা লেড পাত, এর ভিতরে ওই যে বলছিলাম যে তেজস্ক্রিয় মৌল রেডিয়াম বা পোলোনিয়াম যে কোনো একটা এর ভিতরে রাখা হবে। রেডিয়াম বা পোলোনিয়াম যে কোনো একটা এর ভিতর দেওয়ার পরে বাইরে থেকে আলফা কণা এর ভিতরে একটু খেয়াল করবো আমরা। আলফা কণা যখন আমরা বলছি দুইটা ইলেকট্রন, হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে অর্থাৎ আলফা কণা কিন্তু পজিটিভ। আর এখানে একটা ছোট্ট ছিদ্র থাকবে, যে ছিদ্র দিয়ে আলফা কণা স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে বের হয়ে যেতে পারে এবং সেটা এভাবে স্বর্ণের পাতের উপরে আঘাত করতে পারে। পরীক্ষাটা জাস্ট এতটুকু ছিল। এতটুকু পরীক্ষার ফলে তিনি কিছু জিনিস আবিষ্কার করেছে বা কিছু তথ্য দিয়েছে। আমরা সেই তথ্যগুলো দেখার চেষ্টা করব। যে প্রথম থেকে আমরা আবার পরীক্ষাটা দেখি, একটা জিঙ্ক সালফাইড জিঙ্কের পাত নিলেন। নেওয়ার পরে তিনি কি করলেন, এখানে একটা লেড পাত নিলেন। লেড পাতের ছোট্ট একটা ছিদ্র থাকবে, সেই ছিদ্রপথে আলফা কণা বের হয়ে যেতে পারবে এবং জিঙ্ক সালফাইডের এখানেও একটা ছোট ছিদ্র থাকবে, যেখান থেকে আলফা কণা ওখানে ঢুকতে পারবে। এখন আমরা এখানে জিঙ্ক সালফাইডটা কেন নিচ্ছি? জিঙ্ক সালফাইডটা এভাবে নিচ্ছি, এজন্য নিচ্ছি যে যদি কখনো এখান থেকে আলফা কণা জিঙ্ক সালফাইডে আঘাত করে বা স্পর্শ করে, তাহলে ওখানে আলোকিত একটা অবস্থা সৃষ্টি হবে, অর্থাৎ আলোক উজ্জ্বল একটা অবস্থা ওখানে সৃষ্টি হয়ে যাবে। তো যখন আলোকিত অবস্থা সৃষ্টি হবে তখন আমরা বুঝতে পারবো যে ওখানে আলফা কণা স্পর্শ করছে, আঘাত করছে। তো প্রথমে উনি আলফা কণা এই তেজস্ক্রিয় মৌলের উপরে যখনই
দিলেন, সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বের হচ্ছে, বের হয়ে এভাবে স্বর্ণের পাতে যাচ্ছে এবং সেখান থেকে এভাবে চলে যাচ্ছে। জাস্ট এটা ছিল তার প্রথম পরীক্ষা। কিন্তু আমরা এখন সবাই জুম সম্পর্কে জানি, যে বিষয়টা যদি একটু জুম করে দেখি, এই বিষয়টাকে জুম করে দেখলে তখন কেমন হবে। বিজ্ঞানী রাদারফোর্ড সেই কাজটাই করছিলেন। আমি একটু এটা মুছে দিই। বিজ্ঞানী রাদারফোর্ড যখন ওটাকে জুম করে দেখলো, তখন দেখা গেল যে এভাবে, এবং এখানে স্বর্ণের পাতের একটা অণু, ওখানে তো স্বর্ণের পাতের অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত ছিল, একটা মাত্র পরমাণু, এবং সেটাকে জুম করে আমরা দেখছি, এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা যাচ্ছে। আলফা কণা এভাবে এসে আঘাত করছে। আমরা কিন্তু এটা জুম করে দেখছি, এবং কিছু আলফা কণা এভাবে চলে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারছি যে এখান থেকে আলফা কণা সোজাসুজি যাচ্ছে না বেঁকে যাচ্ছে? সেটা আমরা বুঝতে পারছি আলোকোজ্জ্বল অবস্থা দেখে। তিনি এই যে পরীক্ষাটা জুম করে যখনই দেখলেন, তখন দেখলেন যে আলফা কণা একটা পরমাণুর উপর যখনই পড়ছে, সেই আলফা কণাটা সরাসরি পরমাণুকে ভেদ করে এপাশে জিঙ্ক সালফাইডের যে দণ্ড রয়েছে বা পাত রয়েছে সেখানে এসে আঘাত করছে। এটা অনেক বেশি, অসংখ্য আলফা কণা এভাবে যাচ্ছে, কিন্তু তাদের ভিতর থেকে অল্প কিছু সংখ্যক আলফা কণা এভাবে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, অর্থাৎ দুই পাশে চলে যাচ্ছে অল্প কিছু, এটা খুব বেশি না। আর 20,000-এর একটি এরকম, মানে খুবই কম সংখ্যক, অর্থাৎ ওখানে সংখ্যাটা বলা হচ্ছে যে 20,000-এ একটা আলফা কণা যাচ্ছে এখানে, এ পর্যন্ত আসার পর সরাসরি আবার সেটা ব্যাকে চলে আসছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করে বলার চেষ্টা করি, তাহলে এমন হচ্ছে যে যেগুলো সরাসরি চলে যাচ্ছে, পরমাণুকে ভেদ করে সরাসরি চলে যাচ্ছে, সেখানে কোনো বাধা নাই। আর এই সংখ্যাটা অত্যন্ত বেশি, যেহেতু অত্যন্ত বেশি সংখ্যক আলফা কণায় সরাসরি চলে যাচ্ছে, তো আমরা এখান থেকে কিছু সিদ্ধান্তেও আসতে পারি কিন্তু, যে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা ফাঁকা থাকার কারণে সেখানে কোনো প্রকারে আলফা কণা মানে বাধা পাচ্ছে না, সরাসরি চলে যেতে পারছে। আবার কিছু সংখ্যক আলফা কণা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, দুই পাশে চলে যাচ্ছে, দুই পাশে আলোকছটা সৃষ্টি করছে। এই দুই পাশে আলোকছটা সৃষ্টি করা থেকে আমরা একটু এটাকে বলতে পারি যে পরমাণুর ভিতরে যেটা আছে সেটা কিন্তু গোলাকার। আপনি গোলাকার কোনো বস্তুতে যদি পাশে কোনো কিছু দেন, তাহলে এভাবে চলে যাবে, এভাবে সুইং করে চলে যাবে বা স্পিন করে অন্যদিকে চলে যাবে। আর যদি সরাসরি চলে যায়, তাহলে বুঝতে হবে যে এর ভিতরে কিছুই নাই। আচ্ছা, তাহলে এটা গেল প্রথমত ফাঁকা, দ্বিতীয়ত এটা গোলাকার, তৃতীয়ত বলা হচ্ছে যে এখানে এর মাঝে যেটা, এখানে বাধা পেয়ে একটা মাত্র আলফা কণা ব্যাকে চলে আসছে, 20,000-এ একটি আলফা কণা ব্যাকে চলে আসছে। তো ওইটা যখনই ব্যাকে চলে আসে, তার মানে ওখানে কিছু একটা তো আছে, এবং সেটা অত্যন্ত শক্তিশালী এবং ভারী বস্তু, যেখানে এই আলফা কণাটা বাধা পেয়ে ফিরে আসছে, একে ভেদ করে ওপাশে যেতে পারছে না, তাহলে এখানে কিছু একটা আছে। আবার পরমাণু একটু আগে বললাম যে অধিকাংশ জায়গা ফাঁকা, তো এই শক্ত জায়গায় যে ভরটা হচ্ছে সেটাই পরমাণুর সম্পূর্ণ ভর, এবং এখানে যেখানে বাধা পাচ্ছে এটা, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াস ধনাত্মক না ঋণাত্মক আমরা সেটা দেখব। একটু খেয়াল করি, হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে, অর্থাৎ এটা পজিটিভ আয়ন গঠন করছে, এবং সেটাকে আমরা আলফা বলছি। তার মানে আলফা কিন্তু ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত। এখন যেহেতু ধনাত্মক চার্জযুক্ত আলফা কণা এখানে বাধা পেয়ে ব্যাকে চলে আসছে, তার মানে এখানে যেটা আছে সেটাকে বিকর্ষণ করছে। আর যেহেতু বিকর্ষণ করছে, বিকর্ষণ ধনাত্মককে বিকর্ষণ কি করবে,
অবশ্যই ধনাত্মক করবে। যদি ঋণাত্মক হতো তাহলে ওটা নিজেদের দিকে টেনে নিত, অর্থাৎ ওকে আরো আকর্ষণ করত। যেহেতু বিকর্ষণ করছে, তার মানে এখানে যেটা আছে সেটাও কিন্তু ধনাত্মক চার্জযুক্ত। অর্থাৎ এই জায়গায় যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে আমরা প্রথমত বলতে পারি ধনাত্মক চার্জযুক্ত, বা নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন থাকে, প্রোটনটা ধনাত্মক চার্জযুক্ত। আবার এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তবে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে আকর্ষণ করবে অবশ্যই ঋণাত্মক চার্জযুক্ত, এই কারণে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা তথ্যে পৌঁছাতে পারলাম, বা কয়েকটা সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, গোলাকার, আর এই মাঝে যে জায়গাটা আছে সেটাকে নিউক্লিয়াস বলছে এবং সেটা ধনাত্মক। যেহেতু পরমাণুর এই যে আলফা কণাগুলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে এবং তার ভিতরে আলফা কণার পরিমাণ আছে, বা এখানে যে কটা ইলেকট্রন আছে, ইলেকট্রন এবং আলফা কণার পরিমাণটা সমান হয়ে থাকে। এবার আমরা দেখি যে এই যে মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে, একটু খেয়াল করে দেখবো যে অধিকাংশ জায়গা যেহেতু ফাঁকা এবং খুব কম জায়গা নিয়ে নিউক্লিয়াসটা আছে, তার মানে আমি বলতে পারি যে এরকম একটা পরমাণু হলে অনেক ছোট্ট একটা জায়গা নিয়ে নিউক্লিয়াসটা আছে। এই নিউক্লিয়াসের আকারটা পুরো পরমাণুর তুলনায় অত্যন্ত ছোট, অর্থাৎ নিউক্লিয়াস হবে যেটা, সেটা কিন্তু নিউক্লিয়াস পরমাণুর তুলনায় অত্যন্ত ছোট। নিউক্লিয়াস পরমাণুর তুলনায় অত্যন্ত ছোট। তাহলে আমরা কিন্তু চারটা তত্ত্ব বা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি খুবই সহজে, যে পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, পরমাণু গোলাকার, পরমাণুর কেন্দ্রে যেটা থাকে সেটা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে সমস্ত ভর পুঞ্জীভূত থাকে এবং নিউক্লিয়াসের আকার পরমাণুর তুলনায় অত্যন্ত ছোট। এই যে তিনি যে পরীক্ষা করলেন এবং সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই সিদ্ধান্ত থেকে তিনি যে মডেল দিয়েছে, আমরা পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।